নবনীতার লেখা গল্প নরখাদকের কবলে। জঙ্গলে পশু ভর্তি আছে ম্যাডাম, কখন কাকে ছিঁড়ে খায় কে বলতে পারে? সরাসরি নীরাকে এ প্রশ্ন করে বসেন জঙ্গলমহলের ওই থানার বড়বাবু। একটুক্ষণ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে থেকে নীরা বলে, পশুরা নরখাদক হয়, আপনাদের এখানকার পশুগুলো সবকটা নারী খাদক। তাই আপনার কাছ থেকে ডিটেল চাইছিলাম। আপনি যখন সহযোগিতা করবেন না, তখন অন্য পথেই দেখি। কি পথ আবার দেখবেন আপনি? ঘোড়া ডিঙে ঘাস খেতে যাবেন না বলে দিলাম। বিপদ আপনার বাড়বে বই কমবে না। তেড়ে ওঠেন বড়বাবু। ঠিক বলেছেন, এখানে ঘোড়ারা ঘাস খেয়ে আরাম করুক, আর ওখানে শিয়ালগুলো রক্তপান করে নধর হোক। আমি চললাম সিংহ খুঁজতে, দেখি কাজ হয় কি না। বাঁকা হেসে দৃঢ়কণ্ঠে কথাগুলো বলে বিপুলের সঙ্গে থানা থেকে বেরিয়ে আসে নীরা। বিপুল নীরার ক্যামেরাম্যান। অফিস থেকে নীরা সঙ্গী হিসেবে জঙ্গলমহলে এসেছে তদন্তমূলক সাংবাদিকতার অংশীদার হতে। ঘন জঙ্গলে ঢাকায় এই অঞ্চল থেকে গায়েব হয়ে যায় বেশ কিছু মেয়ে, তবে তারা একদিনে হারায় না, হারায় ধীরে ধীরে। দিন কয়েক তাদের আর খোঁজ পাওয়া যায় না। পরে তাদের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় জঙ্গলের ভেতরে। প্রথম ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি কেউ। ভেবেছিল মেয়েগুলোকে চিতা, ভাল্লুক বা হায়নায় এসে নিয়ে গেছে। কিন্তু গ্রামের এক বয়স্কা মহিলা লক্ষ্য করেন, যারা হারিয়ে যাচ্ছে তারা সবাই মেয়ে, আর বয়সও 15-16 থেকে 30-35-এর মধ্যে। অভিজ্ঞ মণি ঠাকমার বুঝতে অসুবিধা হয় না ব্যাপারটা, কিন্তু এর পেছনে কে বা কারা আছে ঠিক ধরতে পারেন না তিনি। সম্পূর্ণ একা মণি ঠাকমা কাকে যে কথাগুলো বলবেন বুঝে উঠতে পারেন না। হঠাৎ মনে পড়ে ওদের গ্রাম দেখতে আসা নীরার কথা। নীরা ওদের বিড়ি শিল্পের খবর নিতে এসেছিল একবার, তখন সবার সঙ্গে আলাপ করে যায়, দিয়ে যায় নিজের ফোন নম্বর। কি করে যেন মণি ঠাকমার কাছে থেকে গেছিল সেই নম্বর লেখা কাগজটা। ওটা নিয়েই একদিন সদরে যান তিনি। তারপর টেলিফোন বুথ থেকে নীরাকে ফোন করে জানান সবটা। নীরা সব শুনে সম্পাদক থেকে অনুমোদন আর অনুমতি নিয়ে বিপুলকে সঙ্গে নিয়ে চলে আসে ওই প্রত্যন্ত গ্রামে। থাকার ব্যবস্থা হয় মণি ঠাকমার ভিটেই। আসার আগে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অলকা বসু মল্লিকের ঘটনাটা জানিয়ে এসেছে নীরা। সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অলকা। গ্রামে এসে শুরুতে এখানকার মানুষজনকে নীরা জানায়, জঙ্গলের প্রকৃতি আর বন্যপ্রাণ নিয়ে কাজ করতে এসেছে ওরা। কাজও শুরু করেছিল সেভাবে, কিন্তু দুদিন পরেই একটি মেয়ে উধাও হয়ে যায় গ্রাম থেকে। মা বাবা একটু চিন্তা করলেও দরিদ্র ঘরের 3 মেয়ের মধ্যে একজন হারিয়ে যাওয়ার দুঃখ ভুলতে বেশি সময় লাগে না। আলোড়ন তোলে বছর 16-র মেয়ে ধনির বাড়ির লোকেরা। একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে ওঠেন দম্পতি। পুলিশে রিপোর্ট করেন। স্থানীয় পুলিশ পায়ে পায়ে একটু ঘুরিয়ে এসে কেস চেপে দেওয়ার চেষ্টা করে। এদিকে শহুরে নীরাকে গ্রামে দেখে বুকের ভেতরটা চিনচিন করে ওঠে ইন্দ্রর। দেশি মুরগি খেয়ে খেয়ে মুখটা একদম হেজে গেছে বলে মনে হয়। শহুরে মুরগি একটু চাকতে ইচ্ছে করে, কিন্তু জোর করতে ইচ্ছে হয় না, কাছে পেতে মন চায়। একদিন প্রাণ ভরে পাখি ছবি তুলছিল বিপুল, আর পাখি খুঁজে দিচ্ছিল নীরা। সে সময় দলবল নিয়ে হাজির হয় ইন্দ্র। হাত জোর করে বলে, নমস্কার দিদিমণি, শহরের মানুষ হয়েও গাঁয়ের জন্য আপনাদের এত ভালোবাসা দেখে আমার বড্ড ভালো লাগে। আসুন না একবার আমাদের বাড়ি, গল্পগুজব করা যাবে। একটু যেন আতঙ্কিত হয় নীরা। সংকোচের সঙ্গে ভদ্রভাবে মানা করার প্রস্তুতি নিতে নিতেই বিপুল বলে বসে, আজই তো যাওয়া যেতে পারে আপনাদের বাড়ি। আমার তো ছবি তোলা প্রায় শেষ, ওর লেখাও অনেকটা হয়ে এসেছে। আজ বিকেলটা ফাঁকাই আছি। সন্ধেবেলার কথা শুনে উজ্জ্বল হয়ে ওঠে ইন্দ্রর মুখ। বলে, আজ সন্ধেতেই তবে দেখা হচ্ছে, আসি তাহলে। ওরা চোখের আড়াল হতেই বিপুলের পিঠে গুম গুম করে দুটো কিল কষিয়ে কটা খিস্তি দিয়ে নীরা বলে, তোকে কে বলেছিল ওই অসভ্য ছেলেগুলোর ডাকে সাড়া দিতে? চোখের ইশারায় নীরার পিছনের দিকে দেখে বিপুল বলে, ওই যে উনি ইশারা করলেন বলেই তো আমি রাজি হয়ে গেলাম, না হলে তোর পারমিশন ছাড়া আমি তো স্পিকটি নট হয়েই থাকতাম। ঝট করে পেছনে ফেরে নীরা, দেখে পেছনে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে অভি। নীরার চোখে বিস্ময় দেখে অভি হাত জোর করে বলে, আমি উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক, এখানে গবেষণার কাজে এসেছি।
ইঙ্গিত বুঝে হাত জোর করে ওখান থেকে চলে আসতে চায় নীরা। একটু এগিয়েই থমকে যায় সে। সামান্য দূরেই ওরা পড়ে থাকতে দেখে একটা ক্ষতবিক্ষত নারী শরীর। কেঁপে যায় ওরা। এত নৃশংস মৃত্যু চোখে দেখা যায় না। একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসতে চায় নীরার মুখ থেকে। চেপে ধরে সে আওয়াজ থামিয়ে দেয় অভি। কোনো রকমের জঙ্গল থেকে বেরিয়ে আসে ওরা। গ্রামে গিয়ে দেহর কথা কাউকে বলতে বারণ করে অভি। মণি ঠাকমার বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকে নীরা। ঠাকমার থেকে জল বাতাসা নিয়ে খায় ওরা। খানিক ধাতস্থ হয়ে নীরা বিপুলকে বলে, পারবি আজ তুই ওই ছেলেগুলোর সঙ্গে খেতে? পারবো। আমি পারবো না। তোকে পারতে হবে না, তুই যাস না, আমি একাই যাব। তোকে আর ওই ক্যানিব্যালগুলোর কাছে যেতে হবে না। স্বস্তি পায় নীরা, কিন্তু ভয় হয় বিপুলকে নিয়ে। ওরা যদি ছেলেটাকে কিছু করে দেয় তাহলে কি জবাব দেবে ও বিপুলের মাকে? সেই মুহূর্তে বেজে ওঠে নীরার ফোন। অভি, একটু কষ্ট করে হলেও আজ ওই বাড়িতে আসুন। আজই ওদের ব্যবস্থা করা শুরু করব। অভির গলায় এমন কিছু ছিল, তাতে একটু সাহস পায় নীরা। সন্ধ্যায় ওরা গিয়ে পৌঁছয় ইন্দ্রর বাড়িতে। ওরকম জঙ্গল পরিবেষ্টিত গ্রামে অমন রাজপ্রাসাদ বড় বেমানান। ভেতরটা তো আরও ঝাঁচকচকে। সেই প্রাসাদে প্রবেশ করে ওরা দেখে প্রাঙ্গণ প্রায় ভর্তি। পুলিশের বড়বাবু সহ গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তিরাও রয়েছেন এই অঞ্চলের একমাত্র মহিলা পুলিশ কনস্টেবলও। শুরু হয় মৎসব। গ্রামের কয়েকটা মেয়েও উপস্থিত হয় সেখানে। রাত বাড়তে থাকে, অস্বস্তি বাড়তে থাকে নীরার। আচমকা নীরার কানের একেবারে কাছে এসে ইন্দ্র বলে, শিকার করতে যাবেন ম্যাডাম? চমকে ওঠে নীরা। না বলে এমন চিৎকার করে ওঠে যে পুরো জমায়েতের নজর ধেয়ে আসে ওর দিকে। অভি কেমন অদ্ভুত নোংরা হেসে বলে, চলুন ম্যাডাম, ঘুরে আসবেন। রাতের বেলা পশুগুলো কি করে দেখতে তো আপনাকে হবেই। কেঁদে ফেলে নীরা। অসহায় লাগে বিপুলের চোখ মুখ। এক প্রকার জোর করেই ওরা নীরাকে বসিয়ে দেয় অভির পাশে। ড্রাইভারের আসনে তখন অভি, পেছনে ইন্দ্র আর ওর দুই খাস দোস্ত। পেছনে একটা জিপে বিপুলকে নিয়ে আসছে ইন্দ্রর আর একটা দল। নীরা স্তব্ধ, স্তম্ভিত। ওর চাহনিতে চরম অবিশ্বাস। গাড়ি চালাতে চালাতে একবার গিয়ার দিতে গিয়ে নীরার ডান হাতে নিজের বাঁ হাত রেখে লুকিং গ্লাস দিয়ে চোখ টিপে দেয় অভি। সাময়িক অভয় পেলেও নিশ্চিন্ত হতে পারে না নীরা। আরে, কোন দিকে যাচ্ছেন অভয়বাবু? এদিকে জঙ্গল তো গভীর। ইন্দ্র কর্কশ কণ্ঠে ঘোর কাটে নীরার। অভি বলে, এখানে একটা দারুণ জায়গা আছে, চলুন না, আমি দেখে এসেছি। ঘন জঙ্গলের মধ্যে সামান্য একটু ফাঁকা জায়গায় গাড়ি থামায় অভি। সবাই নামে। নীরা একা মেয়ে 15 জন পুরুষের মাঝে। সবার হাতে তখন সুরার বোতল। সব দৃষ্টি নীরার দিকে। আকণ্ঠ পান আর অশ্লীল গান শুরু করে ওরা। কি আশ্চর্য! একে একে ঘুমিয়ে পড়তে থাকে পিশাচগুলো। জেগে শুধু শহরে 3 জন। গাড়িতে ওঠে না ওরা। হেঁটে একটু পথ আসার পর জঙ্গলের মধ্যে 3খানা সাইকেল দেখতে পায় নীরা। চড়ে বসে 3 জন। তড়িঘড়ি পৌঁছয় মণি ঠাকমার বাড়ি। তল্পি তল্পা গুছিয়ে ঠাকমার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতার উদ্দেশ্যে পা বাড়ায় ওরা। একরাশ প্রশ্ন নিয়ে গাড়িতে বসে থাকে নীরা। পাশে বিপুল, সামনে অভি। নিজের ঘর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে 2 অনাত্মীয় পুরুষের মাঝে অত্যন্ত নিরাপদ বোধ করে নীরা। সাংবাদিক মেয়েটাকে ভালো লাগে অলকার। কথাবার্তায় বেশ ধার আছে, আবার সব কিছু মার্জিত ভাব। তবে সাহসটা একটু বেশি। নিজের ওজন বোঝে না, দুমদাম এগিয়ে যায়। নিজের সুরক্ষা নিজে না করতে পারলে তো মুশকিল। দরকার হলে বিশ্বস্ত কারো সাহায্য নেওয়া যে প্রয়োজন সে কথা মানতে চায় না। আত্মহমিকা বড্ড বেশি। জঙ্গলমহলে সমাজবিরোধীরা খুবই প্রভাবশালী। ওদের সঙ্গে একা লড়াই করা যায় না, পুরো দল লাগে। সেই দল গঠনের ক্ষমতা মেয়েটার নেই, তবে সততা দিয়ে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা আছে। আর দল গঠনের সঙ্গে সেই দলকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা আছে অভিজ্ঞান মিত্রর। বয়স বেশি না হলেও টিম লিডার হিসেবে সুনাম অর্জন করেছে ছেলেটা। একজন আইপিএস অফিসারকে হুকুম করার অধিকার নেই অলকার, কিন্তু সিনিয়র হিসেবে তার সঙ্গে আলাপ আলোচনা বা অনুরোধ করতে তো আর দোষ নেই।
তাই নৈরিতা দে নামের ওই সাংবাদিক যে খবরটা নিয়ে এসেছে সে ব্যাপারে অভিজ্ঞানের সঙ্গে কথা বলে অলোকা। শুনে ব্যাপারটা নিয়ে আগ্রহী হয় অভি। তারপর সাংবাদিকের নাম শুনে অলোকাকে সে জিজ্ঞেস করে, সাংবাদিক ভদ্রমহিলার ডাকনাম কি নীরা? হ্যাঁ, তুমি চেনো নাকি? একটু একটু, দুটো কেসে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে ওনাকে নিয়ে তো আর অফিসিয়ালি কিছু করতে পারবো না, তাই অন্যভাবে কটা বজ্জাতকে শাস্তি দিয়েছি। তা বেশ করেছো, আর একবার না হয় আর একটা কেস আনঅফিসিয়ালি হ্যান্ডেল করে এসো। নীরা ওর এক সহকর্মীকে নিয়ে জঙ্গলে চলে গেছে, কিন্তু যাদের বিরুদ্ধে লড়তে গেছে তারা খুব একটা সহজ প্রতিপক্ষ নয়। একাও পারবে না, তুমি বরং অন্য পরিচয়ে ওখানে চলে যাও। অলোকার কাছ থেকে জঙ্গলমহলের পরিবেশ পরিস্থিতি জেনে নিয়ে উদ্ভিদ বিজ্ঞানের গবেষক হিসেবে জঙ্গলমহলে হাজির হয় অভি। সেখানে আগে থেকেই ক্যামেরাম্যান তথা ফটোগ্রাফার বিপুলকে নিয়ে উপস্থিত ছিল নীরা। গ্রামের লোক জানে ওরা জঙ্গলের প্রকৃতি আর বন্যপ্রাণ নিয়ে কাজ করতে এসেছে। জঙ্গলমহলের এই অঞ্চলে গিয়ে অভি বুঝতে পারে ওখানকার পুলিশ অফিসারদের পক্ষে ওইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে যাওয়া অসম্ভব, কারণ ওরা অত্যন্ত শক্তিশালী। তুলনায় পুলিশ ওখানে দুর্বল। তবে পুলিশদের সদিচ্ছা চেষ্টার খুব অভাবও কিন্তু নেই। জঙ্গলে একের পর এক মেয়ে হারিয়ে যাওয়ায় চিন্তিত সেখানকার বড়বাবু। জানেন কারা এ কাজ করছে, কিন্তু তাদের ধরার সাহস নেই কারো। বাধ্য হয়ে নিজের পরিচয় দেয় অভি। সাধারণ মানুষের কাছে যেন ওর পরিচয় প্রকাশ না পায় সে ব্যাপারে সতর্ক করে দেয় পুরো থানাকে। এদিকে নিজেদের মতো করে হারিয়ে যাওয়া মেয়েগুলোর বাড়ি থেকে নানান প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে বিপুল আর নীরা। সব তথ্য ধরা হয়ে থাকে বিপুলের ক্যামেরায়। অন্যদিকে অভি ভাব জমাতে থাকে দুষ্কৃতী পরিবারের সঙ্গে। জঙ্গলে আসা বেআইনি কাঠ ব্যবসায়ীদের সঙ্গে দেহ ব্যবসাও চালায় দয়ারাম সর্দার। গ্রামের মেয়েগুলোকে তুলে এনে আগে ভোগ করে দয়ারামের ছেলে ইন্দ্র আর তার বন্ধুরা। তারপর মেয়েগুলোকে ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ীদের হাতে। সবটা রক্তচোষা হয়ে গেলে মেয়েগুলোর বিধ্বস্ত নগ্ন শরীর ফেলে দেওয়া হয় গভীর জঙ্গলে। তখন পেটের খিদে মেটায় চিতা, শিয়াল, হায়নারা। মেয়েগুলোর দেহাংশ কিছুটা খুঁজে পাওয়া গেলেও কোনোদিন খুঁজে পাওয়া যায় না ওদের পরিহিত কোনো কাপড়, কারণ সেগুলো খুলে সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়। যারা মেয়েদের শুধু ভোগ্যপণ্য মনে করে তাদের চোখে নীরার মতো শহুরে মেয়ে যে স্বর্গের অপ্সরা হবে সে আর নতুন কথা কি, হয়েছিল তাই। ইন্দ্র ভেবেছিল জঙ্গলে নিয়ে গিয়ে দিনের পর দিন নীরাকে নিয়ে শুধুই মস্তি করবে। শহুরে শরীর কল্পনা করে বারবার শিহরিত হয় ইন্দ্র। কল্পনায় নীরা সর্বাঙ্গ খেলে বেড়াতে থাকে ওর হাত পা ঠোঁট। শহরের ওই গবেষকটাকে না হয় কিছুটা ভাগটাক দিয়ে দিতে হবে, কারণ ওই জেদি মেয়ে শুধু ইন্দ্রর কথায় পটেনি, শহুরে লোকের সাহায্য লেগেছে। গবেষক মশাই মেয়েটাকে নিয়ে জঙ্গলেও তো এসেছিল, কিন্তু তারপর আর কিছু মনে পড়ছে না কেন ইন্দ্রর? সব কিছু কেমন গোলমাল পাকিয়ে যেতে থাকে। মেয়েটার গায়ে তো দামি সেন্টের গন্ধ ছিল, এখন এমন বোটকা গন্ধ বেরোচ্ছে কেন? একটা আত্মচিৎকারে চোখ খুলে যায় ইন্দ্রর। দেখে ওদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটা হায়না। ওরা কামড় বসাতে শুরু করে একটার পর একটা মানবরূপী নরখাদকের শরীরে। ইন্দ্রর উপর তখনও আক্রমণ হয়নি, পালানোর পথ খুঁজছে সে। চোখ পড়ে একটু দূরে জঙ্গলের ঘন অংশটায়, কি যেন জল জল করছে। নিমেষে সেই জলজলে বস্তু ঝাঁপিয়ে পড়ে ইন্দ্রর উপর। চিতার ক্ষিপ্র গতির সঙ্গে কোনো অবস্থাতেই লড়াই করা সম্ভব নয় সাধারণ মানুষের। এক্ষেত্রেও হয়নি। হায়না, চিতার যৌথ আক্রমণে একসঙ্গে শেষ হয়ে যায় অনেকগুলো প্রাণ। শেষ পাতে মুখ লাগিয়ে যায় কিছু শিয়ালও। ওই রাতের পরদিন বিকেলে নীরা টিভির পর্দায় দেখে চাঞ্চল্যকর খবর। জঙ্গলমহলে একসঙ্গে পশু আক্রমণে নিহত 13 জন যুবক, আর একজনের জামার অংশ পাওয়া গেলেও দেহ পাওয়া যায়নি। তৎক্ষণাৎ নীরা ফোন লাগায় ও সহ সম্পাদককে, বলে এ বিষয়ে অনেক তথ্য ওর কাছে আছে। সম্পাদক বলেন, সব হবে একে একে। ওই মৃত্যু মিছিলের খবরটা তো তুমি দিতে পারোনি, আমরা সূত্র থেকে পেয়েছি। ঠিকঠাক ফুটেজও নেই, তুমি আর যা পারো জোগাড় করো। বিপুলকে ফোন লাগায় নীরা, জানতে চায় জঙ্গলের সব ভিডিওর কথা। বিপুল বলে, ওই মৃত্যুর ঘটনার কোনো ভিডিও তো ওর কাছে থাকার কথা নয়। নেইও, তবে অন্য অনেক ফুটেজ আছে। অফিসে সবটা জানায় নীরা।
উচ্চপদস্থরা আবার জঙ্গলমহলে যেতে বলেন প্রতিবেদন করতে। কি মনে করে যেন অভিকে একটা ফোন করে নীরা। ফোনটা ধরে অভি কোনো ভূমিকা না করেই বলে, আর একবার জঙ্গলি হওয়ার আদেশ আসলো নাকি ম্যাডাম? হেসে ফেলে নীরা, বলে, আপনি কি অন্তর্যামী নাকি? যাই হোক, যাবেন নাকি আর একবার? যেতেই পারি, কিন্তু আমি তো এখন হায়নার পেটে চলে গেছি, লোকে ভূত ভাবতে পারে। সে ভাবুক গে, আমরা যাচ্ছি, আপনিও চলুন। গাড়িতে যেতে যেতে সবটা খোলসা করে অভি। জঙ্গলমহলের পুলিশ মানুষ হিসেবে মোটেও খারাপ নন, কিন্তু শক্তিধর দয়ারামের মতো লোকজনদের সঙ্গে লড়াই করা ওদের পক্ষে সম্ভব নয়। দু চারখানা ঠিকঠাক বন্দুক নিয়ে পুলিশ সেখানে অনেকটা নিধিরাম সর্দারের মতো। ওখানে প্রয়োজন মগজাস্ত্র, সেই মতোই কাজ করেছে অভি। সবটা না জেনেও গ্রামবাসীদের সাহায্য চেয়ে নিতে পেরেছিল নীরাও। ফলে পুলিশ একবার মেয়েদের হত্যাকারীদের ধরে দেওয়ার চেষ্টার কথা বলতেই সাহায্যে এগিয়ে আসে গ্রামের হারিয়ে যাওয়া মেয়েগুলোর পরিবার। সবচেয়ে বেশি সাহায্য করেছেন ধনির বাবা। সেই রাতে 3খানা সাইকেলের ব্যবস্থা করে দেন ওরাই। নীরা সেদিন এতটাই আনমনা হয়েছিল যে খেয়ালই করেনি অভি ওর পড়ে থাকা শার্টটা ছিঁড়ে জঙ্গলে ফেলে এসেছিল। কথায় কথায় গ্রামে পৌঁছে যায় ওরা। ওদের দেখে যেন খুশি হয় গ্রামবাসীরা, একটু অবাক হয় ইউনিফর্ম পরা অভিকে দেখে। এক মহিলা ছুটে এসে জড়িয়ে ধরে নীরাকে, কেঁদে কেঁদে বলে, ধনী ফিরে এসেছে দিদি, কিন্তু মেয়েটা কেমন একটা হয়ে গেছে। ওর চিকিৎসা দরকার বৌদি, ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে। একে একে এগিয়ে আসে স্বপ্না, ঝুমকি, লতারা। ওরা সবাই ছিল ইন্দ্রদের হাতে বন্দি। রাতে রাতে হাত বদল হয়েছে ওদের, তবে প্রাণে বেঁচে আছে। তাই ওই 13টা পাশবিক মৃত্যুতে ওরা বড্ড খুশি। অভি জানায়, সেদিন ওই মহলের জলসাই গ্রামের যে মেয়েগুলোকে দেখা গিয়েছিল, তারা ছিল ওই অপহৃত মেয়েগুলোই। সমস্ত তথ্য ওরাই দিয়েছে। আর জঙ্গলের আনাচ কানাচের খোঁজ দিয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা ক্যামেরার সামনে প্রচুর অভিযোগ করে দয়ারাম সর্দারের নামে। মৃত ইন্দ্র আর ওর বন্ধুদের নামেও অভিযোগ কম ছিল না। এত এত অভিযোগে ভরসা পান থানার বড়বাবুও। রিপোর্ট নিতে বাধ্য হন তিনি। প্রচুর তথ্য রেকর্ড করে নিয়ে জঙ্গলমহল থেকে ফিরে আসে ওরা। এক্সক্লুসিভ খবরের কৃতিত্ব পায় নীরা বিপুল। সর্বসমক্ষে নীরা বলে, সবুজ এই প্রকৃতিতে লাল শুধু পলাশকেই মানায়, রক্ত মানায় শুধু নরখাদক পশুর মুখে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।